আসসালামু আলাইকুম। আতকিয়া আদিবা চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। আগামী 2026-27 অর্থ বছরের জন্য রেকর্ড 3 লাখ কোটি টাকার উন্নয়ন বাজেট বা বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি আজ জাতীয় অর্থনৈতিক পরিষদ এনএসির অনুমোদনের বৈঠক শেষ হয়েছে কিছুক্ষণ আগে। রাজধানীর আগারগাঁওয়ে এনএসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই সভা সকালে শুরু হয়ে দুপুরে শেষ হয়। বৈঠকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এবারের এডিপির সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে থোক বরাদ্দ, যা মোট উন্নয়ন বাজেটের 1/3-এরও বেশি। পরিকল্পনা কমিশনের কার্যপত্র অনুযায়ী আগামী অর্থ বছরে এডিপির মোট আকার ধরা হয়েছে 3 লাখ কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন 1,90,000 কোটি টাকা এবং বৈদেশিক ঋণ ও অনুদান 1,10,000 কোটি টাকা। এই মুহূর্তে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সেখানে আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আরিচ আহমেদ। আরিচ, চট্টগ্রাম মহানগরের সবশেষ পরিস্থিতির কি খবর রয়েছে আপনার কাছে? আদিবা, চট্টগ্রামের যে ফ্লাইওভারের যে ফিলারগুলোতে নতুন করে গ্রাফিতি আঁকাকে কিছুটা উত্তেজনা চলছে চট্টগ্রামের টাইগার পাস মোড়ে। এখানে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা এখানে আসছেন এবং তারা বেশ কিছু রং নিয়ে আসছেন। তারা বিভিন্ন গ্রুপে গ্রুপে যে ফিলারগুলোতে অঙ্কন করার চেষ্টা করছিলেন, কিন্তু চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ তাদেরকে বাধা দেয় এবং এর মধ্যে নেতাকর্মীদের সাথে পুলিশের কিছুটা হাতাহাতি পর্যায়ে হয়েছে এবং বেশ কয়েকজনকে এই টাইগার পাস মোড় থেকে আটক করা হয়েছে। এই মুহূর্তে এখানে একটা বেশ উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছে। আপনি জানেন যে চট্টগ্রামের যে এনসিপির এই গ্রাফিতি অঙ্কন কর্মসূচিকে ঘিরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ 2 দিনের জন্য যে সভা সমাবেশ মিছিল সহ বিভিন্ন কর্মসূচি নিষিদ্ধ করেছে এবং এর অংশ হিসেবে তারা নাগরিক পার্টির পক্ষ থেকে আসলে 2 দিনের কর্মসূচি স্থগিত করা হয়েছিল, কিন্তু বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের একটি অংশ দুপুরের পর থেকে এখানে আবার নতুন করে কর্মসূচি তারা গ্রাফিতি অঙ্কন শুরু করলে আবার উত্তেজনা শুরু হয় এবং এর মধ্যে যে পুলিশ কয়েকজনকে আটক করার পরে শিক্ষার্থীদের সাথে এক ধরনের হাতাহাতি হয়েছে এবং এখান থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তো যেই সব রঙগুলো এখানে আনা হয়েছিল সেগুলো দুই পক্ষের এই হাতাহাতিতে আসলে সবগুলো সড়কে পড়ে গেছে এবং এই মুহূর্তে পুলিশ তাদেরকে এই স্থান ত্যাগ করার জন্য নির্দেশ দিয়েছে। এছাড়া আপনি জানেন যে গত রাত থেকে আসলে এই কর্মসূচিকে ঘিরে বেশ উত্তেজনা হয়েছে এবং সেখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রকে দায়ী করা হয়েছে। আপনি দেখছেন আমার পিছনে যে ফিলারগুলো আছে, আসলে সব ফিলারগুলোতে গ্রাফিতি মুছে দেওয়া হয়েছিল। আদিবা, এই ছিল এখানকার সর্বশেষ। জানছিলাম চট্টগ্রামের সবশেষ খবর। মাসখানেকের মধ্যেই কমে আসতে পারে হামের সংক্রমণ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে টিকাদান ক্যাম্পেইনের পর হামের হটস্পট জেলাগুলোতে কমে আসতে শুরু করেছে আক্রান্তের হার। শিশু বিশেষজ্ঞরা বলছেন হামের দ্বিতীয় ডোজ সম্পন্নের পরে নিয়ন্ত্রণে আসবে হাম। আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। 10 বছর বয়সী অমি বাংলাদেশ শিশু হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন জ্বর, সর্দি আর সারা শরীরে র্যাশ নিয়ে। এখানে ভর্তি হওয়ার আগে 4 দিন ভর্তি ছিল একটি বেসরকারি হাসপাতালে। চিকিৎসার কোনো উন্নতি না হওয়ায় গতকাল ভর্তি হয় শিশু হাসপাতালে। জ্বর, ঠান্ডা, আবার নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে। প্রাথমিকভাবে ক্লিনিকে ভর্তি ছিলাম, এখানে বেড পাওয়া যায়নি জন্যে। পাশের বেডেই ভর্তি 6 বছরের আরেক শিশু। 15 দিন হামে আক্রান্ত হয়ে সেবা নিয়ে ছাড়া পেয়েছেন হাসপাতাল থেকে। এরকম জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া নিয়ে 78 জন রোগী ভর্তি আছে বাংলাদেশ শিশু হাসপাতালে। সুস্থ হতে কারো সময় লাগছে সপ্তাহ, কারো বা 15 দিন। ভর্তি হওয়ার পরে 2 দিন পরে হাম উঠছে পরে তখন আবার হামের চিকিৎসা শুরু করছি। ভর্তির পরে ওনারা বলছে আর কি ট্রিটমেন্ট চলতেছে, ওনারাও আর কি বলতেছে হাম অতটা ওর শরীরে বোঝা না গেলেও কিন্তু এটাও হামই বলা যায়, থাকতে হবে, চিকিৎসা করতে হবে যেন নিউমোনিয়া না হয়ে যায়। আবার চিকিৎসকদের মতে 5 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের ক্ষেত্রে হামের সংক্রমণের হার কম। তবে যেসব বাচ্চারা হাম রুবেলা টিকা নেয়নি সেসব বাচ্চারাই হামে সংক্রমিত হচ্ছে। তবে হামের সাথে নিউমোনিয়া আক্রান্ত না হলে 99 ভাগই সুস্থ হয়। হামের সাথে নিউমোনিয়া ভর করলে সেক্ষেত্রে
80% শিশুই মৃত্যু ঝুঁকিতে পড়ে। তবে আগামী মাসখানেকের মধ্যেই হামের প্রকোপ কমে আসবে জানিয়ে চিকিৎসকরা বলছেন, ভ্যাকসিনের কারণেই কমে আসবে হামের সংক্রমণ। নতুন ভ্যাকসিন দিচ্ছে সরকার, তাতে করে আমাদের যে হার্ড ইমিউনিটি এটাও মোটামুটি এস্টাবলিশ হয়ে যাচ্ছে, তাতে করে নতুন আক্রান্ত হার কমে যাবে। কিন্তু যেগুলি পুরনো আছে ওদের যে জটিলতা ডেভেলপ করতেছে এগুলো ভালো হয়ে যেত 1 থেকে 2 সপ্তাহ 3 সপ্তাহ লেগে যাচ্ছে। ভ্যাকসিন দেওয়ার পরে মিনিমাম 2 থেকে 4 সপ্তাহ, প্রথম ভ্যাকসিনটা দেওয়ার পরে তার অ্যান্টিবডি তৈরি করতে 2 থেকে 4 সপ্তাহ লাগে। আর সেকেন্ড বুস্টার যখন দেওয়া হবে ওটা 1 সপ্তাহের মধ্যেই অ্যান্টিবডি চলে আসে। আগের তুলনায় ঢাকায় হামে আক্রান্ত রোগী কম আসছে দাবি করে তিনি বলেন, হামের সাথে জটিল রোগে আক্রান্তরাই ঢাকামুখী হচ্ছে। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুরের হাই কমিশনার ডেরেক লোহ। সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে যান সিঙ্গাপুরের হাই কমিশনার। এ সময় উপস্থিত ছিলেন সিঙ্গাপুর হাই কমিশনারের চার্জ দ্য অ্যাফেয়ার্স মাইকেল লি এবং সাউথ এশিয়ার কান্ট্রি ডিরেক্টর তাই দায় আর্ন। সাক্ষাৎকালে বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প বাণিজ্যের উন্নয়ন, জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী গণতন্ত্রের অগ্রগতি, গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিক উপলক্ষে আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত সপ্তাহব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দলের যৌথ সভা শেষে এই তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। কর্মসূচির অংশ হিসেবে ৩০ মে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবে দলের নেতৃবৃন্দ। এছাড়া ৩১ মে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এ সময় জনদুর্ভোগ তৈরি করে এমন কোনো কর্মসূচি গ্রহণ না করতে নেতাকর্মীদের নির্দেশ দেন রুহুল কবির রিজভী। বিরোধীদের বিদ্রূপ উপেক্ষা করে প্রধানমন্ত্রী তার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি। ৩০ মে ভোর ৬টায় দলীয় পতাকা অর্ধনমিতকরণ এটা বলেছে, কালো পতাকা উত্তোলন করা হবে এবং নিজ নিজ এলাকার সুবিধা অনুযায়ী আলোচনা সভা, দোহা মাহফিল ও দস্তুদের মাঝে কাপড়, চাল, ডাল সহ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। ৩০ মে সকাল ১১টায় দলের চেয়ারম্যান তার নেতৃত্বেই সকাল ১১টায় আমরা মাজারে যাব। বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই জানাজায় অংশ নেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ অন্য নেতাকর্মীরা। জানাজা শেষে সিনহার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এ সময় রুহুল কবির রিজভী স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, মিজানুর রহমান সিনহার মৃত্যু দল ও দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। দীর্ঘদিন সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকার পর গত শনিবার মৃত্যুবরণ করেন সিনহা। তার বয়স হয়েছিল ৮৩ বছর। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার দোহরি গ্রামের নিজ বাড়িতে তৃতীয় ও শেষ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে মিজানুর রহমান সিনহার মরদেহ। ১,০০০ কোটি টাকা খরচ করে গাজীপুর বিমানবন্দর র্যাপিড ট্রানজিট বা বিআরটি প্রকল্প না ভেঙে বরং ওই টাকা খরচ করে প্রকল্প চালু করার আহ্বান জানিয়েছেন পরিকল্পনাবিদদের জাতীয় প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স বিআইপি। সকালে গণপরিবহন নির্ভর নগর ঢাকা গাজীপুর বিআরটির ভবিষ্যৎ বিষয়ক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানায় সংগঠনটি। বিআরটি এর এই প্রকল্পে প্রয়োজনীয়তা তুলে ধরে সংগঠনটির সেক্রেটারি মুসলে উদ্দিন আহমেদ বলেন, প্রাইভেট কার চলার সুবিধা এবং পরিবহন খাতের ব্যবসায়ীদের সুবিধা দিতেই বিআরটি প্রকল্প ভেঙে ফেলার ষড়যন্ত্র হচ্ছে। বিআরটি প্রকল্প যেন গণমানুষের জন্য দ্রুতই উন্মুক্ত করে দেয়া হয়, সেজন্য সরকারকে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি। এছাড়া এই প্রকল্পে কাজে কারা ভুল করেছে সেটির নির্মোহ তদন্ত এবং কাজে গাফলতি থাকলে তাদের শাস্তির আওতায় আনার আহ্বান জানান সংগঠনটির সাবেক সভাপতি অধ্যাপক আদিলুর রহমান। বর্তমান পরিস্থিতিতে ঋণ ব্যবস্থাপনা বিরাট ঝুঁকি তৈরি করেছে। রাজস্ব আয়ের অধিকাংশই ঋণের সুদ পরিশোধে ব্যয় করতে হবে, যার প্রভাব বাজেটে পড়বে বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর
মোস্তাফিজুর রহমান। সকালে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত প্রাক বাজেট সংলাপে এই মন্তব্য করেন তিনি। বলেন, সম্পদের পুনর্বণ্টন হচ্ছে কিনা সেটি দেখতে হবে। রাজস্ব ব্যবস্থাপনায় প্রযুক্তির পেছনে ব্যবহৃত অর্থ কাজে আসেনি জানিয়ে তিনি বলেন, বিষয়টি সমাধান করতে হবে। আমেরিকার সাথে বাণিজ্য চুক্তিতে 4,900 পণ্য ক্রয়ের বিষয়ে নীতি নির্ধারকদের সতর্কতার সাথে সিদ্ধান্ত নিতে হবে বলেও মনে করেন তিনি। আর নাগরিকের আয় ব্যয়ের উপর শুল্ক নির্ধারণ করা উচিত বলেও মনে করেন বিআইডিএস এর মহাপরিচালক অধ্যাপক AK এনামুল হক। কনকা ফ্রিজ প্রেজেন্টস কোরবানির পশুর হাটের খবর। কুষ্টিয়ার খামারিরা কোরবানির ঈদকে সামনে রেখে গরু লালন পালনে ব্যস্ত সময় পার করছেন। তবে গোখাদ্যের দাম বাড়তে হওয়ায় এবছর সঠিক দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন এখানকার খামারিরা। শঙ্কা রয়েছে ভারত থেকে গরু আমদানিরও। কুষ্টিয়া থেকে সাবিনা ইয়াসমিন শ্যামলের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ আসিফুজ্জামান। কোরবানির ঈদকে সামনে রেখে বরাবরের মতোই গরু হৃষ্টপুষ্ট করতে ব্যস্ত সময় পার করছেন কুষ্টিয়ার খামারিরা। প্রতি বছরই গরু কিনে খামারে ও বাড়িতে বাড়িতে পারিবারিকভাবে মোটাতাজা করেন তারা। তাই দেশীয় গরু হিসেবে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে ক্রেতাদের পছন্দের তালিকার শীর্ষে থাকে এখানকার গরু। তবে গোখাদ্যের দাম বাড়তি হওয়ায় এবছর গরুর সঠিক দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন এখানকার খামারিরা। শঙ্কা আছে বিভিন্ন জেলায় সরবরাহে নিরাপত্তার পাশাপাশি ভারত থেকে গরু আমদানিরও। ইন্ডিয়ান গরু তো আসবেই না। বাংলাদেশে যে পর্যাপ্ত পরিমাণ গরু আছে, এই গরু দিয়ে বাংলাদেশের মনে করেন যা হচ্ছে কোরবানি হয়ে যাবে। বাছুর আনার পরে এর পরিচর্যা করে আমরাই পারিবারিকভাবে, আমি আমার হাজব্যান্ড, আমরা দুইজন মিলে পরিচর্যা করি। ঢাকায় যায় কোনো বছরে লাভ হয় না, তো এই কারণে ধরুন গত বছরে 2টা বড় গরু ছিল, বাড়ি পাত্তিকে বিক্রি করছি, তো এবারও বাড়ি বিক্রি করব। খাদ্যের দাম তুলনামূলক অনেক বেশি, আপনার ছোলার ভুসি, খেসারি। জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা অবশ্য বলেছেন, কোরবানির পশুর সঠিক দাম পাবেন খামারিরা। তবে আমি আশা করি যে আমাদের খামারিরা তাদের কষ্টে পালন করা এই সমস্ত কোরবানি পশুর যথাযথ মূল্য পাবে। এবার কুষ্টিয়ায় প্রায় 19,000 ছোট বড় খামারে কোরবানির জন্য অন্তত 2 লাখ গরু, ছাগল, ভেড়া ও মহিষ প্রস্তুত করেছে খামারি ও কৃষকরা। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।